আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। প্রতিক্রিয়াশীল রাজনীতি পুরো গণঅভ্যুত্থানকে হজম করে ফেলার চেষ্টা করছে মন্তব্য শিক্ষক ও রাজনীতিবিদদের। সমাজ বদলাতে সংগঠনকে জনগণের কাছে যাওয়ার তাগিদ ফখরুলের। যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান তাদেরকে অবশ্যই মানুষের কাছে চলে যেতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বিভাগীয় শহরগুলোয় জামাতের বিক্ষোভ সমাবেশ। গণভোটের মাধ্যমে জুলাই সনদের স্বীকৃতি চায় দলটি। নিম্নকক্ষে আসন ভিত্তিক রাখার সুপারিশ করেছে সংস্কার কমিশন, জানালেন বদিউল আলম মজুমদার। রাজনীতি ও আমলাতন্ত্রে জুলাই চেতনার প্রতিফলন নেই বলছে টিআইবি। সংস্কারের আইনি ভিত্তি ও গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। আওয়ামী লীগকে পুনর্বাসনের সরকারের ভেতর থেকে সহায়তার অভিযোগ। সরকার এবং রাষ্ট্রযন্ত্রের ভিতর থেকে আশকারা পাচ্ছে বলেই আওয়ামী লীগ এই তৎপরতা করার রাজপথে করার সুযোগ পাচ্ছে। কুমিল্লার হোমনায় 4টি মাজার ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের মামলা। অজ্ঞাত 22 আসামি, এলাকা থমথমে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। বৈষম্যবাদী প্রতিক্রিয়াশীল রাজনীতি পুরো গণঅভ্যুত্থানের অর্জনকে গায়েব করে ফেলার চেষ্টা করছে বলে মনে করেন রাজনীতিবিদ আর শিক্ষকরা। বিএনপি মহাসচিব বললেন, জুলাই গণঅভ্যুত্থানের পর প্রাপ্তি নিয়ে হতাশা সৃষ্টি হয়েছে, যার কারণ সঠিক সংগঠনের অভাব। সমাজ বদলাতে দলকে শক্তিশালী করে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানান তিনি। বদরুদ্দিন ওমরের শোকসভায় যোগ দিয়ে বিশিষ্টজনরা বলেন, বিশ্বজুড়ে জেনজি অসাধ্য সাধন করলেও সাফল্য পাচ্ছে না। মার্ক্সবাদী লেনিনবাদী তাত্ত্বিক, কমিউনিস্ট বিপ্লবী, লেখক, রাজনীতিক, নানা অভিধাভুক্ত ব্যক্তিত্ব বদরুদ্দিন উমর। বাংলা একাডেমিতে তাঁর শোকসভায় এই কমিউনিস্ট ইন্টারন্যাশনালের পরিবেশনা। শোকের শ্রদ্ধায় বদরুদ্দিন উমরকে স্মরণ করেন সমাজের বিশিষ্টজনরা। বলেন, 94 বছর বয়সের দীর্ঘ জীবনে তিনি লড়াই করেছেন শ্রমজীবী আর মেহনতি মানুষের জন্য। ক্ষুরধার লেখনী আর প্রান্তিক জনপদের মানুষের কাছে ছুটে গিয়ে বিপ্লব আর অভ্যুত্থানমুখী রাজনীতির চিন্তাই ছিল তার মুখ্য। তিনি জানতেন যে কোনো কিছুই রাজনীতির বাইরে নয়, সেই জন্য এবং রাজনীতির যে রাজনীতির প্রয়োজন আমাদের দেশে, সেই রাজনীতি তিনি করেছেন। জনগণের সাথে যে কমিউনিকেট করা, জনগণের চিন্তার সাথে তার চিন্তার যে ঐক্য, এটা আমরা বাস্তবে একদম উপলব্ধি করেছি। সুবিধাবাদের জোয়ার যখন বইছে রাজনীতিতে, তখন এটাকে এই দৃষ্টান্ত অনুসরণ করে আজকের প্রজন্ম এগিয়ে আসবেন। এই শোকসভায় ছিলেন রাজনীতিকরাও। উমরের লেখার প্রসঙ্গ তুলে ধরে বিএনপি মহাসচিব বললেন, সঠিক বিপ্লবী সংগঠনের অভাবে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থান ঘটে যাওয়ার পরও হতাশার সৃষ্টি হয়েছে। আজকে এই যে একটা হতাশা এসছে, এই হতাশার মূল কারণটা হচ্ছে যে সংগঠনের অভাব। বিপ্লবী সংগঠন যদি না থাকে তাহলে বিপ্লব হয় বলে আমার অন্তত মনে হয় না। সমাজ বদলাতে চান, যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান তাদেরকে অবশ্যই সেই সংগঠনকে শক্তিশালী করতে হবে, আরও মজবুত করতে হবে এবং একেবারেই বদরুদ্দিন উমর সাহেবের ভাষায় মানুষের কাছে চলে যেতে হবে। রাজনৈতিক দল আর গণতান্ত্রিক কর্মীরা বলেন, বৈষম্যহীন বাংলাদেশের কথা বললেও অভ্যুত্থানের পর বৈষম্যবাদী আর প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর উত্থান ঘটেছে। শুধুমাত্র স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান চূড়ান্ত অভিধায় যেতে পারে না। যে অভ্যুত্থানকে তার চূড়ান্ত পরিণতিতে সাফল্যে নিয়ে যাওয়ার জন্য উনি যে সংগঠনের কথা বলেছেন, এটা বোঝার দরকার ছিল। এরকম না জেনজি সারা দুনিয়াতে অসাধ্য সাধন করছে, তার মানে এই না জেনজি সারা দুনিয়াতে অসাধারণ সাফল্য অর্জন করতে পেরেছে। কারো কারো মধ্যে কথাবার্তার মধ্যে এরকম একটা সুর পাওয়া যায় যে আগে কিছুই হয় নাই, আমরাই এখন নতুন করে সব করব। এর থেকে বিপজ্জনক চিন্তা আর কিছু হতে পারে না। বৈষম্যহীন বাংলাদেশের কথা বলে যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানের শক্তিকে বৈষম্যবাদী রাজনীতি, প্রতিক্রিয়াশীল রাজনীতি পুরো অর্জনকে গায়েব করে ফেলার, হজম করে ফেলার চেষ্টা করছে। শোকসভায় আলোচকরা বলেন, বুদ্ধিবৃত্তিক চর্চা করতে গিয়েই বিপ্লবী রাজনীতিতে প্রবেশ করেছিলেন বদরুদ্দিন উমর। বিপ্লবী আন্দোলনের সমস্যা বিশ্লেষণে উমরের লেখা বরাবরই প্রাসঙ্গিক বলে মনে করেন তারা। আরেকজন বদরুদ্দিন উমর আগামী 1 শতাব্দীতে তৈরি হবেন কিনা। সাইফুদ্দিন রবিন,
যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, পিআর নিয়ে অনেকেই আন্দোলনের কর্মসূচি শুরু করছে। গণতন্ত্র শক্তিশালী করতে হলে পিআর কার্যকরী পদক্ষেপ হবে না। রাজধানীর সেগুনবাগিচায় ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সম্মেলনে এই কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার হিসেবে অনেকে পিআর চাইতেই পারে, কিন্তু সেটা হতেই হবে এমন মনোভাব অগণতান্ত্রিক। চাপিয়ে দেওয়া মনোভাব কখনো গণতান্ত্রিক হতে পারে না। ডাক্তার জাহিদ হোসেন বলেন, জনগণ না চাইলেও জনগণের নামে পিআর চেয়ে স্বৈরাচারকে আসার পথ সুগম করা হচ্ছে, নির্বাচন পেছানোর অপচেষ্টা চালানো হচ্ছে। পিআর চাই কখনো শুনেছেন? কখনো শুনেছেন? আপনারা শুনেননি, এবং এই ধরনের বক্তব্য কারো ছিল না। আজকে কেউ কেউ বলেন, বলতে দোষ নাই, কারণ গণতন্ত্রের মধ্যে কথা বলবেন, দিস ইজ দি বিউটি অফ ডেমোক্রেসি। কিন্তু যখন আপনি বলেন আপনার কথাটি না শুনলে এটা হতে দিব না, এটা করতে দিব না, তখন কিন্তু কর্তৃত্ববাদিতার আওয়াজ পাওয়া যায়। অর্থাৎ স্বৈরাচার যে ভাষায় কথা বলতো ওটি বোঝা যায়। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে দেশের বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামাত ইসলামী। রংপুরের সমাবেশে যোগ দিয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার দাবি করেন, দেশে পিআর পদ্ধতি চালু না থাকায় বিগত দিনগুলোতে নির্বাচনে কালো টাকার বাণিজ্য হয়েছে। এতে রাজনীতি থেকে সৎ ব্যক্তিরা হারিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেলে রংপুরে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত ইসলামী। নির্বাচনে পিআর পদ্ধতি সহ 5 দফা দাবিতে অংশ নেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এর আগে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠের সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, যারা পিআর পদ্ধতি চায় না তারাই কালো টাকার বাণিজ্য করে। গুরুত্বপূর্ণ সংস্কারগুলো বাস্তবায়ন না করে যদি বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে আবার নির্বাচন হয়, আরেকটি হাসিনার জন্ম হবে, আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। বাংলার মানুষ তা হতে দেবে না। চট্টগ্রামে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে সমাবেশ করে জামায়াত ইসলামী। বক্তারা বলেন, নির্বাচনে পিআর পদ্ধতি চালুর দাবিতে কেউ কেউ বিরোধিতা করলেও জনগণ তা মেনে নেবে না। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট এলাকায় গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল। বরিশালে সমাবেশের আয়োজন করা হয় নগরীর ফজলুল হক এভিনিউ এলাকায়। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবি জানায় বক্তারা। পরে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ সমাবেশ হয়েছে ময়মনসিংহেও। নগরীর কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকার দেশকে ধ্বংস করেছে। এ সময় গণভোটের মাধ্যমে জুলাই সনদকে স্বীকৃতি দেওয়ার পর নির্বাচন আয়োজনের দাবি জানান তারা। পরে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। একই দাবিতে সমাবেশ হয়েছে সিলেট ও খুলনা নগরীতেও। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দিল্লিতে বৃষ্টি হলে এদেশে ছাতা ধরার চেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিকেলে রাজধানীর কয়েকটি স্থানে গণসমাবেশে তিনি বলেন, 54 বছর ধরে যাদের মাধ্যমে দেশ চলেছে তারা মানুষের 3টি আকাঙ্ক্ষা নিশ্চিত করতে পারেনি। সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার কোনোটাই নিশ্চিত করা হয়নি। বলেন, এখন পরিবর্তন প্রয়োজন। জনসাধারণের এই 3টি আকাঙ্ক্ষা নিশ্চিত করেছে একমাত্র ইসলাম। অন্যান্য রাজনৈতিক দল দেশে অশান্তি সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন দলের আমির। সমাবেশ শেষে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতি নিজের ভাগ্যের পরিবর্তন না করে ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি ঘটাই না বা করি না। এখন যারা দেশ 53 বছর পরিচালনা করে আমাদেরকে যে উপহার দিয়েছে, নতুন ভাবে এরা আবার ক্ষমতায় আসলে আমাদেরকে নতুন আবার কি মধু খাওয়াবে, এটা কিন্তু এখন বাংলাদেশের মানুষ বোঝে। নিম্নকক্ষ হবে আসন ভিত্তিক আর উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে। সংবিধান আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন থেকে এমনটাই সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। সকালে মেহেরপুরে সুশাসনের জন্য নাগরিক আয়োজিত মতবিনিময় সভায় ঐক্যমত্য কমিশনের এই সদস্য আরও বলেন,
পিআর ও আসন ভিত্তিক নির্বাচন দুটিরই ইতিবাচক ও নেতিবাচক দিক আছে, তাই সংসদ দুই পদ্ধতিতেই থাকা উচিত বলে মনে করেন বদিউল আলম মজুমদার। এ সময় ঐক্যমতের মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বলেন, ভোটের মাধ্যমেই একটি কার্যকরী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার পথ প্রশস্ত হবে। সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি নিম্নকক্ষে হবে আসন ভিত্তিক যে বর্তমান যে পদ্ধতি আছে, আর উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে আনুপাতিক পদ্ধতির ভিত্তিতে। তো দুটোই ইতিবাচক দিক আছে, দুটোর নেতিবাচক দিক আছে, এই জন্য আমরা মনে করি দুটোই হওয়া দরকার। রাজনৈতিক ও আমলাতান্ত্রিক অঙ্গনে জুলাইয়ের চেতনার প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রাজধানীতে গণমাধ্যম কর্মীদের এক কর্মশালায় এই মন্তব্য করেন তিনি। রাজনৈতিক দলগুলো না চাইলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাই যে কোনো উপায়ে ভোটে জিতে আসার মনোভাব ত্যাগ করে ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টির তাগিদ দেন ডক্টর ইফতেখারুজ্জামান। রাজধানীর মাইডাস সেন্টারে সাংবাদিকদের জন্য নির্বাচনী সংবাদ প্রতিবেদন সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে টিআইবি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আমাদের কাজ এবং গণমাধ্যমের কাজ এক সূত্রে গাঁথা। কর্মশালায় টিআইবির নির্বাহী পরিচালক বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রে প্রবেশের আগে সাংবাদিকদের অবহিত করার যে বাধ্যবাধকতা রাখা হয়েছে সেটি হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। কারণ আমার যদি কার্ড থাকে, আমার যদি অ্যাক্রিডিটেশন থাকে নির্বাচন কমিশনে, এই কার্ডটাই তো যথেষ্ট। এটা অবহিত করতে যাওয়ার মানেই হচ্ছে যে এখানে আমি হ্যারাস্ট হওয়ার সম্ভাবনা থাকতে এবং সেটা টার্গেটেড হ্যারাসমেন্ট হতে পারে। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের শাসন ব্যবস্থা দীর্ঘদিন ধরে রাজনীতিকরণের মধ্য দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রশাসনের পেশাদারি ও নিরপেক্ষতা নষ্ট হয়েছে। সংস্কার কমিশনগুলোর দেয়া সুপারিশ এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলেও জানান তিনি। পলিটিক্যাল স্পেস অর্থাৎ রাজনৈতিক অঙ্গন এবং আমলাতান্ত্রিক অঙ্গন, এই দুইটা জায়গায় সত্যিকার অর্থে আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনের যে মূল চেতনা, তার থেকে বাস্তব শিক্ষা গ্রহণ করা হয়েছে এরকম দৃষ্টান্ত এখনো কিন্তু বিরল। রাজনৈতিক দলগুলো সুষ্ঠু নির্বাচন না চাইলে নিরপেক্ষ নির্বাচন করা কঠিন হবে বলেও মন্তব্য করেন ইফতেখারুজ্জামান। সুষ্ঠু নির্বাচন চাই, নিরপেক্ষ নির্বাচন চাই, অংশগ্রহণমূলক নির্বাচন চাই, জনগণের ভোটের অধিকার ফেরত দিতে চাই, এই কথাগুলো রাজনৈতিক দল বলবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু তার অন্তর্নিহিত উদ্দেশ্য যদি হয় যে আমি নির্বাচনে যাচ্ছি এই চেতনা নিয়ে যে আমি জিতবো, আমাকে জিততে হবে এবং এই শর্তে আমি নির্বাচনে যাব, তাহলে কিন্তু আমার সেই দলের বা সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সুষ্ঠু, নিরপেক্ষ এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা যে শর্তাবলী, সেটা পালন করা কঠিন হবে। নির্বাচনে যে কোনো উপায়ে জিতে আসার মনোভাব ত্যাগ করে উপযুক্ত পরিবেশ সৃষ্টির উপর জোর দেন তিনি। যে ঘাটতি বা ব্যর্থতা, সেই বিষয়টাকে মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের সহায়তা করা হচ্ছে অভিযোগ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। বিকেলে দলের প্রতিনিধি সভা শেষে ব্রিফিংয়ে এই অভিযোগ করেন তিনি। বলেন, নিজেদের কর্মসূচি নিয়েই এগোবে দলটি, কারোর সঙ্গে জোট করার চিন্তা আপাতত নেই। এ সময় সংস্কারের আইনি ভিত্তি ও গণপরিষদ নির্বাচনের দাবি জানান তিনি। ভবিষ্যতে করণীয় ঠিক করতে দলের প্রতিনিধি সভা, দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিনিধিদের তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম বিস্তৃত করতে নির্দেশনা দেওয়া হয় সভা থেকে। পরে সভার বিস্তারিত জানাতে গণমাধ্যমের সামনে হাজির হন এনসিপি নেতারা। দলের আহ্বায়ক কথা বলেন সমসাময়িক রাজনীতির নানা প্রসঙ্গে। বলেন, অক্টোবরের মধ্যেই সব সমন্বয়ক কমিটিকে রূপান্তর করা হবে আহ্বায়ক কমিটিতে। দুর্নীতি বাংলাদেশের অন্যতম একটি সমস্যা। জুলাই গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকার থেকে আমাদের প্রত্যাশা ছিল যে দুর্নীতি দূর হবে, কিন্তু আমরা যতই সরকারের দিন পার হয়েছে দুর্নীতি আরও জেঁকে বসেছে। ফলে দুর্নীতির বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি যাতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলে, সামাজিক আন্দোলন গড়ে তোলে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা ইউনিয়নে, উপজেলায় যে দুর্নীতি নতুন করে শুরু হয়েছে, সেই দুর্নীতির বিরুদ্ধে যাতে তারা জনগণকে সচেতন করে এবং ঐক্যবদ্ধ করে। পিআর সহ নানা ইস্যুতে চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে নাহিদ ইসলাম জানান, কারো সঙ্গে আপাতত জোট নয়, তবে কেউ এনসিপির সঙ্গে জোটবদ্ধ আন্দোলনে যেতে চাইলে তাদের স্বাগত জানানো হবে। এ সময় নানা মাধ্যমে দল ও নেতাদের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। জুলাই সনদে যারা সবাই ঐক্যমত হয়েছে যে এটার আইনি ভিত্তি দরকার, গণপরিষদ ছাড়া আর কোনো বিকল্প কিন্তু আমরা পাইনি, যেটা
সবাই গ্রহণ করতেছে। ঐক্যমত্য কমিশন একটা প্রস্তাবনা দিয়েছে শেষ মিটিংয়ে, আমরা সেটা নিয়ে বিচার বিশ্লেষণ করছি। ফলে এখন পর্যন্ত আমরা ধরে নিচ্ছি যেহেতু গণপরিষদ ছাড়া আর কোনো বিকল্প নেই, ফলে গণপরিষদ এবং আইনসভা এই দুইটা নির্বাচনই আমাদের একসাথে প্রস্তুতি নিতে হবে। বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের জন্য সরকারের দুর্বলতাকে দায়ী করেন এনসিপি আহ্বায়ক। দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার শুরুর তাগিদ দেন তিনি। সরকার এবং রাষ্ট্রযন্ত্রের ভিতর থেকে আশকারা পাচ্ছে বলেই আওয়ামী লীগ এই তৎপরতা করার রাজপথে করার সুযোগ পাচ্ছে। ট্রাইব্যুনালে কিন্তু এখন ব্যক্তি হিসেবে শেখ হাসিনা সহ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বা মামলা চলমান। আমরা মনে করি এটা দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু করে বিচার কার্যক্রম শুরু করা উচিত, কারণ ট্রাইব্যুনালের কাছেও কিন্তু যথেষ্ট পরিমাণ তথ্যপত্র এখন এসেছে। জেলার পর অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়েও সাংগঠনিক সফর শুরু হবে বলে জানানো হয় গণমাধ্যমকে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। কুমিল্লার হোমনায় 4টি মাজারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। অজ্ঞাত 2200 জনকে আসামি করে এই মামলা করেছে পুলিশ। এর আগে একটি ফেসবুক আইডি থেকে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। অভিযুক্তকে গ্রেফতার করা হলেও হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করে একদল লোক। ঘটনাটিকে পূর্ব পরিকল্পিত বলেই দাবি স্থানীয়দের। প্রায় 3 দশকের পুরনো ফকির কফিলউদ্দিন শাহর মাজার এখন অবশিষ্ট কেবল ধ্বংসাবশেষ। ভক্ত অনুসারীরা কখনো ভাবেননি মাজারটিতে এভাবে হামলা হতে পারে। বৃহস্পতিবার সকালে মাজারটিতে হামলা ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় একদল লোক। শুধু কফিলউদ্দিন শাহর মাজার নয়, কুমিল্লার আসাদপুরে এ সময় আরও 3টি মাজারেও ভাঙচুর চালায় সংঘবদ্ধ জনতা। অভিযোগ উঠেছে লুটপাটেরও। স্থানীয় ও ভুক্তভোগীরা জানান, একটি ফেসবুক আইডি থেকে ধর্ম নিয়ে আপত্তিকর পোস্ট ঘিরে উত্তেজনা দেখা দেয়। মামলা হলে অভিযুক্তকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। এতেই ঘটনাটির সুরাহা হয়েছে বলে ভাবেন স্থানীয়রা। তবে পরদিন মাইকে উস্কানি ছড়িয়ে বিভিন্ন এলাকা থেকে লোক জড়ো করা হয়। অভিযোগ, এরপরই পূর্ব পরিকল্পিতভাবে চালানো হয় এই হামলা। অনেক লোক আসছিল, তাদের আমি চিনি না, বহুত লোক আসছিল। এরপরে ফায়ার সার্ভিস আসছে, সেনাবাহিনী আসছে, থানার পুলিশ আসছে, টিউনি সাহেব আসছে, তাদের কথা মানলো না। আগুনটা লাগাই দিল। পূর্ব পরিকল্পিত ভাবে ছিল, তারা হয়তোবা এরকম কোনো সুযোগ পাচ্ছে না, এই জন্য তারা কাজটা করতে পারে না। এখন সুযোগ হয়েছে, একটা উছিলা বিদ্রোহমূলক ঘটনাটা ঘটাইছে। স্থানীয় রাজনীতিবিদরা জানান, বৃহস্পতিবার সকালে তৌহিদি জনতার ব্যানারে একটি সমাবেশ করা হয়। এ সময় তাদের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও ভাঙচুর, অগ্নিসংযোগ থামানো যায়নি। আমাকে সকালে ইউনুস স্যার এবং এই যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি, ওনারা আমাকে ফোন দিলেন যে আসামপুরে একটা সমাবেশ হচ্ছে, আপনি ওখানে আসতে হবে, না হয় তাহলে কিন্তু পাওয়া দিবেন। 4টি মাজারে হামলা, ভাঙচুর আর আগুনের ঘটনায় অজ্ঞাত 2200 জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ও ইন্ধনদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস পুলিশ কর্মকর্তার। কারা অজ্ঞাত কিছু লোক হোমনা থানার যে আসাদপুর ইউনিয়নে কয়েকটা মাজারে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন। আমরা এটা নিয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি, এটা আমরা মামলা রেকর্ড করছি একটা। তবে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়। জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অনিশ্চয়তা দূর করতে বিএনপি ও জামাতকে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার পরামর্শ দিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। বিকেলে জাতীয় প্রেসক্লাবে এবি শ্রমিক পার্টির কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে দলটির চেয়ারম্যান এসব কথা বলেন। এ সময় তিনি বিএনপি ও জামাতের একে অপরের সমালোচনা বন্ধ করার আহ্বান জানান। বলেন, ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা তা নিয়ে সবার মনে শঙ্কা রয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তি এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সংশয় রয়েছে বলে মন্তব্য করেন তিনি। আরও বলেন, গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো পরস্পরের মধ্যে বিতর্কে জড়িয়ে পড়ায় দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো আটকে আছে। যেই চূড়ান্ত রূপরেখা তৈরি হয়েছে, বিএনপি আর জামাত মিলে আপনারা আবার এক মার্কা ইলেকশন করেন, একসাথে ইলেকশন করেন, কোনো অসুবিধা নেই, তাও দেশটাকে একটু শান্তিতে রাখেন। আর আমরা যারা নতুন এই রাজনীতি বাংলাদেশ গড়তে চাই, বয়সে আপনাদের ছোট, দল হিসাবে নবীন, অভিজ্ঞতা কম, আমরা আমাদের যার যার মার্কা নিয়ে অথবা আমরা মিলে একটা ইলেকশন করি। পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
দুপুরে জুমা নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিল বের করে তারা প্যারিস রোড সহ গুরুত্বপূর্ণ মোড় ঘুরে প্রশাসন ভবনে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে সেখানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন স্লোগান দেন তারা। অবিলম্বে পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্তের বাতিলের দাবি জানান। বলেন, কোনোভাবেই নতুন করে কোটা ফিরতে দেয়া হবে না। বৃহস্পতিবার পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত নেয় 2024-25 শিক্ষাবর্ষের উপকমিটি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা 10টি শর্ত মেনে এই সুবিধা পাবেন। শর্ত মতে শুধুমাত্র পাস মার্ক দিয়ে একটি বিভাগে সর্বোচ্চ 2 জন পোষ্য কোটায় ভর্তির সুবিধা পাবেন। পুনর্বহালের আদেশ বাতিল করার জন্য আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি দিয়েছি। যদি আজকের মধ্যে তারা এইটা পুনর্বহালের আদেশ বাতিল না করে, তাহলে পরবর্তী কর্মসূচি আমাদের কঠোর থেকে কঠোরতর হবে এবং সেইটা যারা সিদ্ধান্তের সাথে জড়িত, পুনর্বহালের সিদ্ধান্তের সাথে যারা জড়িত, তাদের পদত্যাগের দাবিও আমরা চাইতে পারি। নরসিংদীর আলোকবালিতে আবারও সংঘর্ষ হয়েছে। গুলিতে নিহত হয়েছেন এক নারী। অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, দুপুরে আলোকবালির সাতপাড়া এলাকায় সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ফেরদৌসী আক্তার। স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার ও রাজনৈতিক অবস্থান নিয়ে কয়েকদিন ধরেই আলোকবালিতে বিএনপির 2 গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। অভিযোগ রয়েছে, এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে 2 গ্রুপই দলে নিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের। এ নিয়ে গতকাল সংঘর্ষে প্রাণ হারান ইদন মিয়া নামের একজন, আহত হয় আরও কয়েকজন। এর জেরে আজ দুপুরে এক গ্রুপ অপরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ফেরদৌসী আক্তার। ঘটনার পর থেকেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলায় যাবজ্জীবন সাজা ভোগ করা আসামি মুশফিক উদ্দিন টগরকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব 3। সীমান্ত এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে ঢাকায় এনে বিক্রি করত সে। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, তাকে অস্ত্র ব্যবসায়ী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। 2002 সালের 8 জুন দরপত্র নিয়ে বুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের তৎকালীন সভাপতি মোকামেল হায়াত খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রদল নেতা মুশফিক উদ্দিন টগর গ্রুপের সংঘর্ষ শুরু হয়। এ সময় ক্লাস শেষে হলে ফিরছিলেন শিক্ষার্থী সাবেকুন নাহার সনি। হঠাৎই গুলিবিদ্ধ হয়ে নিহত হন বুয়েটের কেমি প্রকৌশল বিভাগের ওই শিক্ষার্থী। শোকে স্তব্ধ হয়ে যায় পুরো দেশ। এ ঘটনায় ব্যাপক বিক্ষোভ হয়। দাবি ওঠে সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গনের। হত্যা মামলায় 2002 সালেই গ্রেফতার হয় মুশফিক উদ্দিন টগর। সাজা শেষে 2020 সালে মুক্তি পেয়ে আবারও জড়িয়ে পড়ে অপরাধে। বৃহস্পতিবার রাজধানীর আজিমপুর থেকে টগরকে গ্রেফতার করে র্যাব। উনি 20 আগস্ট 2020 সালে কারাবিধি 569 ধারায় কাশিমপুর কারাগার থেকে উনি মুক্তি লাভ করেন এবং পরবর্তীতে উনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন। এবং এই ঘটনার সাথে আসলে ওই বিষয়টা আমরা প্রথমে মূল্যায়ন করিনি, আমরা অস্ত্র উদ্ধারের বিষয়ে গিয়েছিলাম, বাট পরবর্তীতে আমরা এই বিষয়টা অবগত হই যে উনি এই মামলার সাথে সংশ্লিষ্ট ছিলেন। এ সময় তার থেকে একটি রিভলভার ও 156টি গুলি জব্দ করা হয়। র্যাব জানায়, এসব অস্ত্রের যোগানদাতা এবং ক্রেতাদের বিষয়ে জানতে তদন্ত চলছে। ইনিশিয়াল আমাদের যে আলামতগুলো আপনারা সামনে দেখতে পাবেন বা মাস্ক দেখতে পাবেন বা অস্ত্রের যে বিভিন্ন কার্টুজগুলো দেখতে পাবেন, এই সার্বিক বিষয়টা আমরা বিবেচনা করে যেটা বুঝতে পারছি, তার কাছে আরও অস্ত্র সন্ধান থাকতে পারে এবং এটি বিস্তারিত তদন্তের অবকাশ রয়েছে। মুখোশ পরে তিনি অস্ত্র ব্যবসা করতেন বলে প্রাথমিক ধারণা র্যাবের। তার বিরুদ্ধে একটি মাদক মামলাও রয়েছে। মাদকের একটা মামলা রয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশে অনুষ্ঠিত হয়েছে 47তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা। অংশ নিয়েছেন 3,74,000-এর বেশি চাকরি প্রার্থী। প্রতিটি কেন্দ্র ও আশপাশে জোরদার ছিল নিরাপত্তা ব্যবস্থা। বিগত বছরের তুলনায় এবার প্রশ্ন কিছুটা সৃজনশীল পদ্ধতিতে হয়েছে জানিয়েছেন পরীক্ষার্থীরা। প্রশাসন, পুলিশ কিংবা পররাষ্ট্র ক্যাডার হওয়ার স্বপ্ন এই চাকরি প্রার্থীদের। স্বপ্নের বাস্তব রূপ দেওয়ার প্রথম ধাপ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত পরীক্ষায় অংশ নেন তারা। পরীক্ষার হল সহ আশপাশে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রবেশপত্র, কলম ছাড়া কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি কাউকে। তবে নির্ধারিত সময়ের পরও মানবিক বিবেচনায় হলে প্রবেশ করেন কয়েকজন। 200 নম্বরের প্রশ্নের মান নিয়ে সন্তোষ জানান পরীক্ষার্থীরা। পড়াশোনা না করলে যে বিসিএস পাস করা যায় না, এটা আজকের কোশ্চেনে আসলে বোঝা যাচ্ছে। কোশ্চেন গতবারের তুলনায় একটু কঠিন আছে,
তবে স্ট্যান্ডার্ড। অন্যান্যবার তো রিপিট কোশ্চেন আসে, এবার বেশি আসে নাই রিপিট কোশ্চেন। অনেক বেশি পড়াশোনা করে অনেক জানতে হবে, মানে আইকিউ নলেজটা বেশি থাকতে হবে। এবারের প্রশ্নটা বলতে গেলে সৃজনশীল, মানে ক্রিয়েটিভ প্রশ্ন ছিল। পরীক্ষার সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরাও। তাদের আশা সন্তানরা বিসিএস ক্যাডার হয়ে মানুষের কল্যাণে কাজ করবে। আমাদের প্রত্যাশা যে আমার মেয়েটা একটা ভালো চাকরি করবে, দেশের সেবা করবে, জনগণের সেবা করবে। একজন হাজব্যান্ড হিসেবে আমি চাই আমার ওয়াইফ একজন বিসিএস ক্যাডার হোক, এই দেশের সেবায় উনি নিয়ে যেতে থাকুক। ওরও অনেক বড় স্বপ্ন আছে না, বিসিএস পরীক্ষা দিয়ে ভালো কিছু একটা করবে। পরিবেশটা খুবই সুন্দর এবং কোনো জ্ঞান জামায় নাই, রাস্তাঘাটেও সুন্দরভাবে আসছি। রাজধানী সহ 8 বিভাগীয় শহরের 256টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। 47 বিসিএসে ক্যাডার পদে 3487 ও নন ক্যাডার পদে 201 জনকে নিয়োগ দেওয়া হবে। এমি আজিজ, যমুনা নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার অস্থিতিশীল এবং সংঘাতময় পরিস্থিতির কারণেই যৌথ প্রতিরক্ষা চুক্তি করেছে সৌদি আরব পাকিস্তান। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো ইসরায়েলি আগ্রাসনের কারণে সামরিক খাতে নিজস্ব সক্ষমতা বাড়াতে চায় সৌদি আরব। অন্যদিকে ভারতের সাথে যুদ্ধের পর আরও বিশ্বস্ত মিত্রের প্রয়োজন হয়ে উঠেছে পাকিস্তানের। ফলে সৌদি আরব ও পাকিস্তানের এই চুক্তিকে দুই দেশের নিরাপত্তা জোরদারের পাশাপাশি আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় যৌথ অঙ্গীকার হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানের সাথে সৌদি আরবের সম্পর্কের ইতিহাস কয়েক দশক পুরনো। দীর্ঘদিন ধরে সামরিক সহায়তার আদান প্রদান দুই দেশের। একদিকে যখন সামরিক সংঘাত চলছে মধ্যপ্রাচ্য জুড়ে, অন্যদিকে রাজনৈতিক অস্থিতিশীলতায় টালমাটাল দক্ষিণ এশিয়া, তখনই ঐতিহাসিক সামরিক চুক্তি করল ইসলামাবাদ রিয়াদ। চুক্তি অনুযায়ী সৌদি আরব কিংবা পাকিস্তান আক্রান্ত হলে পাল্টা সামরিক পদক্ষেপ নেবে অপর দেশ। আরব দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সৌদি আরব। পুরনো মার্কিন মিত্র হিসেবে পরিচিতি রয়েছে পাকিস্তানেরও। তবে সম্প্রতি কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইসরায়েলি হামলার পর সামরিক সক্ষমতার জন্য মার্কিন নির্ভরশীলতা কমাতে চায় সৌদি, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এই চুক্তি দুই দেশকেই সামরিকভাবে অনেক সুযোগ সুবিধা এনে দেবে। একদিকে যৌথ প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন বৃদ্ধি পাবে, অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের মতো উপসাগরীয় মিত্রদের সাথে পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতার একটি মডেল হতে পারে। অন্যদিকে পাকিস্তান ভারত সাম্প্রতিক সংঘাতের পর ইসলামাবাদেরও প্রয়োজন বিশ্বস্ত মিত্রের। এটি পাকিস্তানের জন্য একটি মাইলফলক, কারণ চীনের সাথে পাকিস্তানের ব্যাপক প্রতিরক্ষা সহযোগিতা থাকলেও দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নেই। এর আগে স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের এমন চুক্তি ছিল, তবে তা 70-এর দশকেই ভেঙে যায়। 1951 সালে করা বন্ধুত্ব চুক্তির উপর ভিত্তি করে তৈরি হয় দুই দেশের কৌশলগত, রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা। বিগত বছরগুলোতে সৌদি আরবে একাধিকবার পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। পোল্যান্ড ও রোমানিয়ার পর এবার এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার এস্তোনিয়ার আকাশে ঝুঁকে পড়ে 3টি রুশ যুদ্ধ বিমান। তাদের দাবি, MiG-31 ফাইটার জেটগুলো অনুমতি ছাড়াই ফিনল্যান্ড উপসাগরের উপরে এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশ করে এবং মোট 12 মিনিট সেখানে অবস্থান করে। এ নিয়ে চলতি বছরে চতুর্থবারের মতো রাশিয়ার বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের দাবি করল দেশটি। এই ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাস। আর এই আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় রাশিয়ার কূটনীতিক প্রধানকে তলব করেছে এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। আর এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।